বিভাগীয় অনলাইন স্কুল কর্তৃক পরিচালিত আমার ঘরে আমার কলেজ। আমার ঘরে আমার কলেজে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মজনু মিয়া, প্রভাষক পরিসংখ্যান, বেলকুচি সরকারি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে ধারাবাহিকভাবে লাইভ ক্লাস শুরু করেছি। ইতিমধ্যে আমার প্রথম ক্লাস সম্প্রচারিত হয়েছে, আশা করি তোমরা দেখেছ। গত ক্লাসে আমি যা দেখিয়েছি নিশ্চয়ই তোমরা সেগুলো দেখেছ? হ্যাঁ, দেখেছ। একটা বাড়ির কাজ দেওয়া ছিল, করতে পেরেছ? ধন্যবাদ সবাইকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়সমূহ পরস্পর বর্জনশীল ঘটনা, পরস্পর অবর্জনশীল ঘটনা এবং সম্ভাবনার যোগসূত্র। প্রথমত আমরা আলোচনা করব পরস্পর বর্জনশীল ঘটনা। পরস্পর বর্জনশীল ঘটনা দুই বা দুইয়ের অধিক ঘটনা যদি এমন হয় যে পরীক্ষা চালালে যে কোনো একটা ঘটনা ঘটলে যদি অন্য কোনো ঘটনা না ঘটে, তখন ওই ঘটনাগুলোকে বলা হবে পরস্পর বর্জনশীল। অর্থাৎ যে কোনো একটা ঘটনা ঘটলে অন্যগুলো ঘটবে না। দুই বা দুইয়ের অধিক ঘটনা যদি এমন হয় যে পরীক্ষা চালালে যে কোনো একটা ঘটনা ঘটলে বাকিগুলা যদি না ঘটে, তখন ওই ঘটনাগুলোকে বলা হবে পরস্পর বর্জনশীল ঘটনা। একটা উদাহরণ দিয়ে আমরা দেখতে পারি যে বর্জনশীল ঘটনা কেমন। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা খাতা কলম নিয়ে বসেছ, প্রয়োজন হলে লিখে নিতে পারো। একটা ছক্কায় একবার নিক্ষেপ করা হলে নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n equal to ফলাফল সংখ্যা টু দি পাওয়ার নিক্ষেপ সংখ্যা 6 to the power 1 equal to 6 এবং নমুনা ক্ষেত্র s equal to 1 2 3 4 5 6। শিক্ষার্থী বন্ধুরা, গতকালই এটা আমি দেখিয়েছি, গত ক্লাসে এটা আমি দেখিয়েছি। এখন এই যে নমুনা ক্ষেত্র, এই নমুনা ক্ষেত্রের মধ্যে একটি ঘটনা যেখানে জোড় সংখ্যা আসবে। এই নমুনা ক্ষেত্রের মধ্যে একটি ঘটনা যেখানে জোড় সংখ্যা আসবে। তবে a equal to 1, a equal to 2 4 6 এবং b একটি ঘটনা যেখানে বিজোড় সংখ্যা আসবে। তবে b equal to 1 3 5। একটা ছক্কায় একবার নিক্ষেপ করা হলে নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n equal to ফলাফল সংখ্যা টু দি পাওয়ার নিক্ষেপ সংখ্যা equal to 6 to the power 1 equal to 6 এবং নমুনা ক্ষেত্র s equal to 1 2 3 4 5 6। একটি ঘটনা যেখানে জোড় সংখ্যা আসবে, তবে a equal to 2 4 6 এবং b একটি ঘটনা যেখানে বিজোড় সংখ্যা আসবে, তবে b equal to 1 3 5। শিক্ষার্থী বন্ধুরা, একটা ছক্কায় একবার গড়িয়ে দিলে একটা মাত্র ফলাফলে আসতে পারে। যদি আমি দেখি 2 এসেছে, তাহলে
4 6 1 3 5 অন্য কোনো বিন্দু আসার কোনো সুযোগ থাকবে না। কিন্তু এখানে আমি বলতে পারি 2 আসলে এ ঘটেছে বি ঘটে না। এই ক্ষেত্রে এ ঘটেছে বি কে বাদ দিয়ে, এ ঘটেছে বি কে বাদ দিয়ে। এই ক্ষেত্রে আমরা এ এবং বি কে পরস্পর বর্ধনশীল বলতে পারি। বর্ধনশীল ঘটনার সংজ্ঞাটা সহজ করে বলা যায় এভাবে, যদি 2 বা 2 এর অধিক, যদি 2 বা 2 এর অধিক ঘটনার মধ্যে কোনো সাধারণ বিন্দু না থাকে, 2 বা 2 এর অধিক ঘটনার মধ্যে যদি কোনো সাধারণ বিন্দু না থাকে, তখন ওই ঘটনাগুলোকে বলা হবে পরস্পর বর্ধনশীল ঘটনা। যেমন এ একটি ঘটনা যেখানে জোড় সংখ্যা আসবে এবং বি একটি ঘটনা যেখানে বিজোড় সংখ্যা আসবে। এখানে a equal to 2 4 6 এবং b equal to 1 3 5 আমরা দেখতে পাচ্ছি a এবং b এর মধ্যে কোনো সাধারণ বিন্দু নাই, a এবং b এর মধ্যে কোনো সাধারণ বিন্দু নাই। এই ক্ষেত্রে a এবং b কে আমরা বলতে পারি পরস্পর বর্ধনশীল ঘটনা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় আগের সংজ্ঞার চেয়ে পরের সংজ্ঞাটা সহজ। কেন সহজ? আমরা খুব সহজেই দেখতে পারবো এ এবং বি এর মধ্যে কোনো সাধারণ বিন্দু আছে কিনা। যদি কোনো সাধারণ বিন্দু থাকে তাহলে সেটা বর্ধনশীল ঘটনা, সেগুলো বর্ধনশীল ঘটনা হবে না। আর যদি কোনো সাধারণ বিন্দু না থাকে তখন ওই ঘটনাগুলোকে বলবো আমরা পরস্পর বর্ধনশীল ঘটনা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, আমার পরবর্তী আলোচনা পরস্পর অবর্ধনশীল ঘটনা। পরস্পর অবর্ধনশীল ঘটনা। দুই বা দুইয়ের অধিক ঘটনার মধ্যে যদি এক বা একাধিক সাধারণ বিন্দু থাকে তখন ওই ঘটনাগুলোকে বলা হবে পরস্পর অবর্ধনশীল ঘটনা। 2 বা 2 এর অধিক শিক্ষার্থী বন্ধুরা, ঘটনা দুটো হতে পারে অথবা 2 এর অধিকও হতে পারে। 2 বা 2 এর অধিক ঘটনার মধ্যে যদি এক বা একাধিক সাধারণ বিন্দু থাকে তখন ওই ঘটনাগুলোকে বলা হবে পরস্পর অবর্ধনশীল ঘটনা। উদাহরণ হিসেবে নিতে পারি, একটা ছক্কায় একবার নিক্ষেপ পরীক্ষার নমুনা ক্ষেত্র s equal to 1 2 3 4 5 6। এই একটি ঘটনা যেখানে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা, এই একটি ঘটনা যেখানে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা আসবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই কত কত হবে? এই কত কত হবে তাহলে? হ্যাঁ, এই কত হবে 2 4 6 এবং বি একটি ঘটনা যেখানে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আসবে, 3 দ্বারা বিভাজ্য। শিক্ষার্থী বন্ধুরা তাহলে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কি? 3 এবং 6। এ একটি ঘটনা যেখানে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা এবং বি একটি ঘটনা যেখানে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আসবে। তাহলে a equal to 2 4 6 এবং b equal to 3 এবং 6। শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি a এবং b এর মধ্যে একটা সাধারণ বিন্দু আছে। কোন বিন্দুটা সাধারণ? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা 6। 6 বিন্দুটা বা ফলাফলটা দুটো ঘটনার মধ্যে আছে, অর্থাৎ 6 বিন্দুটা এখানে a এবং b এর সাধারণ বিন্দু। কাজে এই ক্ষেত্রে আমরা a এবং b কে বলতে পারি পরস্পর অবর্ধনশীল ঘটনা। অবর্ধনশীল ঘটনা আরেকটা সংজ্ঞা বলা যায় এভাবে, 2 বা 2 এর অধিক ঘটনা যদি এমন হয় যে পরীক্ষা চালালে দুইটা ঘটনা একসঙ্গে ঘটতে পারে, দুইটা ঘটনা একসঙ্গে ঘটতে পারে তখন ওই ঘটনাগুলোকে বলা হয় পরস্পর অবর্ধনশীল ঘটনা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, আমার মনে হয় প্রথম সংখ্যাটাই সহজ। কেন সহজ? ওখানে বলা আছে দেখো 2 বা 2 এর অধিক ঘটনার মধ্যে যদি এক বা একাধিক সাধারণ বিন্দু থাকে
তখন ওই ঘটনাগুলোকে বলা হবে পরস্পর অবর্ধনশীল ঘটনা। ওকে, হ্যাঁ, এখন আমাদের আজকের আলোচনার তৃতীয় বিষয় ছিল সম্ভাবনার যোগসূত্র। আমাদের আজকের আলোচনার তৃতীয় বিষয়টি ছিল সম্ভাবনার যোগসূত্র। সম্ভাবনার যোগসূত্র। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি দুরকম ঘটনা বর্ণনা দিয়েছি। প্রথমত বর্ধনশীল ঘটনা এবং দ্বিতীয়ত হলো অবর্ধনশীল ঘটনা। যোগসূত্র দুই ঘটনার ক্ষেত্রেই হবে। প্রথমটা হবে দুই বা দুইয়ের অধিক বর্ধনশীল ঘটনা, যেকোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা এদের নিজ নিজ সম্ভাবনার যোগফলের সমান। দুটি বর্ধনশীল ঘটনা, যেকোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা। এখানে আমি দুটি ঘটনার কথা উল্লেখ করছি। দুটি বর্ধনশীল ঘটনা, যেকোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা এদের নিজ নিজ সম্ভাবনার যোগফলের সমান। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা, এ এবং বি দুটি বর্ধনশীল ঘটনা হলে, এ ও বি দুটি বর্ধনশীল ঘটনা হলে প্রমাণ করতে হবে P of A union B, P of A union B equal to P of A plus P of B. A ও B দুটি বর্ধনশীল ঘটনা হলে দেখাতে হবে যে P of A union B equal to P of A plus P of B. এখানে A union দ্বারা A অথবা B অথবা যে কোনো একটা দুটি বর্ধনশীল ঘটনা, যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা এদের নিজ নিজ সম্ভাবনার যোগফলের সমান। অর্থাৎ A ও B দুটি বর্ধনশীল ঘটনা হলে দেখাতে হবে P of A union B, P of A অথবা B equal to P of A plus P of B. চলো শিক্ষার্থী বন্ধুরা, এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি এখন দেখি। ধরা যাক S একটি নমুনা ক্ষেত্র। S নমুনা ক্ষেত্রের মধ্যে A এবং B দুটি বর্ধনশীল ঘটনা। S নমুনা ক্ষেত্রের মধ্যে A এবং B দুটি বর্ধনশীল ঘটনা। নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n, A ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m1 এবং B ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m2। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই মোট নমুনা বিন্দুর সংখ্যা এবং অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা তোমাদের মনে আছে? হ্যাঁ, তাহলে দেখো এখানে নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা m, A ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m1 এবং B ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m2। তাহলে সম্ভাবনা সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি P of A equal to m1 divided by n এবং P of B equal to m2 divided by n। সম্ভাবনা সংজ্ঞা অনুসারে লেখা যায় এটা। ঠিক আছে বন্ধুরা? হ্যাঁ, যেহেতু S নমুনা ক্ষেত্রের মধ্যে A এবং B দুটি বর্ধনশীল ঘটনা, কাজে A এবং B এর মধ্যে কোনো সাধারণ বিন্দু নেই। অর্থাৎ A এবং B ঘটনার মধ্যে কোনো সাধারণ বিন্দু নেই। এই ঘটনার মধ্যে বিন্দু আছে কয়টা? m1টা এবং B ঘটনার মধ্যে মোট বিন্দু আছে m2টা। এদের মধ্যে কোনো সাধারণ বিন্দু না থাকায় A ইউনিয়ন B এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা, A ইউনিয়ন B এর
অনুকূল নমুনা বিন্দু সংখ্যা অনুকূল নমুনা বিন্দু সংখ্যা ইকুয়াল টু, যেহেতু কোনো সাধারণ বিন্দু নেই অতএব এ ইউনিয়ন বি এর অনুকূল নমুনা বিন্দু সংখ্যা হবে এ ঘটনার অনুকূল নমুনা বিন্দু সংখ্যা যোগ বি ঘটনার অনুকূল নমুনা বিন্দু সংখ্যা, অর্থাৎ এ ইউনিয়ন বি এর অনুকূল নমুনা বিন্দু সংখ্যা ইকুয়াল টু m1 প্লাস m2। এ ইউনিয়ন বি এর অনুকূল নমুনা বিন্দু সংখ্যা m1 প্লাস m2। এখন সম্ভাবনা সংখ্যানুসারে লিখতে পারি P of A union B, P of A union B equal to A union B এর অনুকূল নমুনা বিন্দু সংখ্যা ডিভাইডেড বাই নমুনা ক্ষেত্রে মোট নমুনা বিন্দু সংখ্যা। A union B এর অনুকূল নমুনা বিন্দু সংখ্যা ইকুয়াল টু m1 প্লাস m2 ডিভাইডেড বাই n। কেন n হবে এখানে? যে নমুনা ক্ষেত্রে মোট নমুনা বিন্দু সংখ্যা n এবং A union B এর অনুকূল নমুনা বিন্দু সংখ্যা m1 প্লাস m2 equal to m1 divided by n plus m2 divided by n equal to P of A plus P of B। অতএব আমরা লিখতে পারি P of A union B equal to P of A plus P of B। অর্থাৎ দুটি বর্ধনশীল ঘটনার যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা এদের নিজ নিজ সম্ভাবনার যোগফলের সমান। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, কোনো অসুবিধা আছে? হ্যাঁ, তাহলে দেখো দুটি বর্ধনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাবনা যোগসূত্র আমরা খুব সহজে প্রমাণ করতে পারবো আমরা? হ্যাঁ, আমরা সবাই পারবো। এখন দুইটি বর্ধনশীল ঘটনার পরিবর্তে যদি আমরা তিনটা বর্ধনশীল ঘটনা নেই তাহলে কিরকম হবে? তোমরা এটা বাড়িতে অনুশীলন করবে। আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে দেখবে এটা। তিনটি বর্ধনশীল ঘটনার যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা এদের নিজ নিজ সম্ভাবনার যোগফলের সমান। অর্থাৎ এ বি ও সি তিনটি বর্ধনশীল ঘটনা হলে প্রমাণ করতে হবে যে P of A union B union C equal to P of A plus P of B plus P of C। তিনটি বর্ধনশীল ঘটনার যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা এদের নিজ নিজ সম্ভাবনার যোগফলের সমান। অর্থাৎ এ বি ও সি তিনটি বর্ধনশীল ঘটনা হলে দেখাতে হবে P of A union B union C equal to P of A plus P of B plus P of C। তাহলে কিভাবে করব আমি পুরোটা দেখাবো না, তুমি বাড়িতে চেষ্টা করবে এটা। আমরা ধরে নেব এস নমুনা ক্ষেত্রের মধ্যে এ বি এবং সি তিনটি বর্ধনশীল ঘটনা। এ বি এবং সি তিনটি বর্ধনশীল ঘটনা। নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n, এ ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m1, বি ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m2 এবং সি ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m3। তাহলে শিক্ষার্থী বন্ধুরা সম্ভাবনা অনুসারে P of A equal to কত লিখতে পারি আমরা? হ্যাঁ, P of B equal to হ্যাঁ এবং P of C equal to হ্যাঁ এত লিখতে পারি। আমার বিশ্বাস বাকিটা তোমরা বাড়িতে করতে পারবে। এটাই হবে তোমাদের আগামী দিনের বাড়ির কাজ। ঠিক আছে বন্ধুরা? শিক্ষার্থী বন্ধুরা সম্ভাবনা যোগসূত্র দুই রকমের।
প্রথমত বর্ধনশীল ঘটনার ক্ষেত্রে এবং দ্বিতীয়ত অবর্ধনশীল ঘটনার ক্ষেত্রে। এখন আমি অবর্ধনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার যোগসূত্র বর্ণনা ও প্রমাণ দেখাবো। দুটি অবর্ধনশীল ঘটনার যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা এদের নিজ নিজ সম্ভাবনার যোগফল হতে দুটি ঘটনা একত্রে ঘটার বিয়োগফলের সমান। দুটি অবর্ধনশীল ঘটনার যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা এদের নিজ নিজ সম্ভাবনার যোগফল হতে দুটি ঘটনা একত্রে ঘটার বিয়োগফলের সমান। অর্থাৎ এ ও বি দুটি অবর্ধনশীল ঘটনা হলে দেখাতে হবে পি অফ এ ইউনিয়ন বি, দেখাতে হবে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। দুটি অবর্ধনশীল ঘটনা যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা এদের নির্দেশ সম্ভাবনা যোগফল হতে দুটি ঘটনা একত্রে ঘটার বিয়োগফলের সমান। অর্থাৎ এ ও বি দুটি অবর্ধনশীল ঘটনা হলে প্রমাণ করতে হবে যে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। চলো দেখি এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি। ধরি এস নমুনা ক্ষেত্রের মধ্যে এ এবং বি দুটি অবর্ধনশীল ঘটনা। এস একটি নমুনা ক্ষেত্র, এই নমুনা ক্ষেত্রের মধ্যে এ এবং বি দুটি অবর্ধনশীল ঘটনা। নমুনা ক্ষেত্রে মোট নমুনাবিন্দুর সংখ্যা m, এ ঘটনার মূল নমুনাবিন্দুর সংখ্যা m1 এবং বি ঘটনার মূল নমুনাবিন্দুর সংখ্যা m2। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এ এবং বির মধ্যে কমন বিন্দু কোনটুকু? কমন জায়গা বা বিন্দু কিন্তু এটি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এটির নাম কি হবে? এটির নাম হবে এ ইন্টারসেকশন বি। অর্থাৎ এ এবং বির মধ্যে যেটুকু কমন জায়গা আছে ওইটার নাম হবে এ ইন্টারসেকশন বি, এবং এ ইন্টারসেকশন বি এর মধ্যে বিন্দু আছে m3। অর্থাৎ এখানে আমি ধরে নিয়েছি এস একটি নমুনা ক্ষেত্র, নমুনা ক্ষেত্রের মোট নমুনাবিন্দুর সংখ্যা m, এ ঘটনার অনুকূল নমুনাবিন্দুর সংখ্যা m1, বি ঘটনার অনুকূল নমুনাবিন্দুর সংখ্যা m2 এবং এ ইন্টারসেকশন বি এর অনুকূল নমুনাবিন্দুর সংখ্যা m3। অর্থাৎ এই যে কমন জায়গাটুকু, সাধারণ জায়গাটুকু, এই জায়গাটুকুর নাম হলো এ ইন্টারসেকশন বি, এবং এই এ ইন্টারসেকশন বি এর মধ্যে বিন্দু আছে m3। তাহলে সম্ভাবনা সামঞ্জস্য দেখতে পারি পি অফ এ ইকুয়াল টু m1 ডিভাইড বাই n, পি অফ বি ইকুয়াল টু m3 ডিভাইড বাই n, এবং পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু m3 ডিভাইড বাই n। কেন? যেহেতু কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা ইকুয়াল টু ওই ঘটনা অনুকূল নমুনাবিন্দু ডিভাইডেড বাই নমুনা ক্ষেত্রের মোট নমুনাবিন্দু। কাজে আমরা লিখতে পারি p of a equal to m1 divided by n, p of b equal to m2 divided by n, p of b equal to m2 divided by n, এবং p of a intersection b equal to m3 divided by n। ঠিক আছে বন্ধুরা? হ্যাঁ, যেহেতু এ এবং বি অবর্ধনশীল, এ এবং বি অবর্ধনশীল, এদের মধ্যে সাধারণ বিন্দু আছে, এদের মধ্যে
সাধারণ বিন্দু আছে। এখন এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি তাহলে কোনটাকে নির্দেশ করবে? আমরা কলমের দিকে সবাই খেয়াল করো, এ ইউনিয়ন বি এটাকে বলবো আমরা এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি কে যদি আমরা আলাদা করি তাহলে আমরা তাকে এভাবে লিখতে পারি, প্রথম অংশ প্রথম অংশ, মাঝের অংশ, শেষের অংশ। প্রথম অংশ অর্থাৎ এইটু, মাঝের অংশ অর্থাৎ এইটু, শেষ অংশ অর্থাৎ এইটু। এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি প্লাস প্লাস। এখন এর মধ্যে মোট বিন্দু আছে m1টা এবং সাধারণ বিন্দু আছে m3টা। তাহলে এই প্রথম অংশের মধ্যে বিন্দু কয়টা হবে? m1 মাইনাস m3। প্রথম অংশের বিন্দু হবে m1 মাইনাস m3, m1 মাইনাস m3। মাঝের অংশের বিন্দু আছে কয়টা? m3টা। এবং শেষের এই অংশের বিন্দু আছে কয়টা? m2 মাইনাস m3টা। তাহলে a ইউনিয়ন b এর অনুকূল বিন্দুর সংখ্যা, a ইউনিয়ন b এর অনুকূল বিন্দুর সংখ্যা কি হবে? m1 মাইনাস m3 প্লাস m3 প্লাস m2 মাইনাস m3 ইকুয়াল টু m1 মাইনাস m3, m1 মাইনাস m3 প্লাস m2 ইকুয়াল টু m1 প্লাস m2 মাইনাস m3। m1 প্লাস m2 মাইনাস m3। ঠিক আছে বন্ধুরা? হ্যাঁ, এখন সম্ভাবনা অনুসারে লিখতে পারি p of a union b, p of a union b equal to a union b এর অনুকূল বিন্দুর সংখ্যা ডিভাইডেড বাই নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা। a union b এর অনুকূল বিন্দুর সংখ্যা m1 প্লাস m2 মাইনাস m3 এবং নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n equal to m1 divided by m plus m2 divided by m minus m3 divided by m equal to p of a plus p of b minus p of a intersection b। অতএব p of a union b equal to p of a plus p of b minus p of a intersection b। অর্থাৎ দুটি অপরিবর্তনশীল ঘটনা, যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা, এদের নিজ নিজ সম্ভাবনার যোগফল হতে দুটি ঘটনা একত্রে ঘটার সম্ভাবনার বিয়োগফলের সমান। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, পুরা প্রমাণটা আবার বলছি। ধরে এস নমুনা ক্ষেত্রের মধ্যে এ এবং বি দুটি অপরিবর্তনশীল ঘটনা। নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n, এ ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m1, বি ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m2 এবং a ইন্টারসেকশন b এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা
এ ইন্টারসেকশন বি এর অনুকূল পুনরাবৃত্তি সংখ্যা এমসি। সম্ভাবনা সংখ্যা অনুসারে P of A equal to M1 divided by N, P of B equal to M2 divided by N এবং P of A intersection B equal to M3 divided by N। যেহেতু A ও B অবর্ধনশীল, এদের মধ্যে সাধারণ বিন্দু থাকায় A ইউনিয়ন B এর অনুকূল পুনরাবৃত্তি সংখ্যা ইকুয়াল টু A ঘটনার অনুকূল পুনরাবৃত্তি সংখ্যা যোগ B ঘটনার অনুকূল পুনরাবৃত্তি সংখ্যা বিয়োগ A ইন্টারসেকশন B এর অনুকূল পুনরাবৃত্তি সংখ্যা, অর্থাৎ M1 প্লাস M2 মাইনাস M3। সম্ভাবনা সংখ্যা অনুসারে P of A ইউনিয়ন B ইকুয়াল টু A ইউনিয়ন B এর অনুকূল পুনরাবৃত্তি সংখ্যা ডিভাইডেড বাই নমুনা ক্ষেত্রে মোট নমুনা বিন্দু সংখ্যা equal to M1 plus M2 minus M3 divided by N equal to M1 divided by N, M2 divided by N minus M3 divided by N equal to P of A plus P of B minus P of A intersection B। অতএব P of A union B equal to P of A plus P of B minus P of A intersection B। অর্থাৎ দুটি অবর্ধনশীল ঘটনার যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা এদের নিজ নিজ সম্ভাবনা যোগফল হতে দুটি ঘটনা একত্রে ঘটার সম্ভাবনার বিয়োগফলের সমান। ঠিক আছে বন্ধুরা? হ্যাঁ, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে তিনটা অবর্ধনশীল ঘটনার যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা যোগসূত্র আমরা বর্ণনা প্রমাণ করতে পারব। তিনটা অবর্ধনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার যোগসূত্র আমরা বর্ণনা ও প্রমাণ করতে পারব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাড়ির কাজ হবে দুইটা। প্রথমটা হবে তিনটা বর্ধনশীল ঘটনার যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা এদের নিজ নিজ সম্ভাবনা যোগফল হতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্রথম ঘটনা একত্রে ঘটার সম্ভাবনার বিয়োগফলের সহিত তিনটি ঘটনা একত্রে ঘটার যোগফলের সমান। ওইটা বর্ণনা এবং প্রমাণ দেখবে। আর দ্বিতীয়টা হলো তিনটি অবর্ধনশীল ঘটনা যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা যোগসূত্র তোমরা বাড়িতে দেখবে। আমার বিশ্বাস তোমরা করতে পারবে। কি পারবে না? হ্যাঁ, পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আমার আলোচনার ভিতরে কোথাও যদি বুঝতে না পারো তাহলে আমার ফেসবুক আইডি কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে। ওখানে আজকের ক্লাস দেওয়া থাকবে, তোমরা ওখানে কমেন্ট করতে পারবে। তোমরা কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে তোমরা কি বোঝনি এবং কি বুঝতে পেরেছো। ওকে শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, বিশ্ব এখন করোনা ভাইরাসের মহামারীতে আক্রান্ত। আমরা সবাই যার যার ধর্ম অনুসারে আমরা আল্লাহ বলি, অন্যরা হয়তো ঈশ্বর বলে, কেউ হয়তো ভগবান বলে। আমরা আমাদের নিজ নিজ ক্ষেত্র থেকে আল্লাহর দরবারে প্রার্থনা করব আমরা যেন করোনা ভাইরাসের হাত থেকে রেহাই পাই। মহান রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন। আমিন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি।